ঠিক আছে, আমরা ফিজিক্সে আজকে একটা চ্যাপ্টার পড়বো। ফিজিক্স নিয়ে আমাদের তাড়াহুড়ো নাই, 4টা চ্যাপ্টার বাকি আছে। এর মধ্যে একটা হচ্ছে যে তোমার চলতরি, ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এটা আমরা আজকে ক্লাসে পড়বো। এর উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ক্লাসে কম পড়াইলে এটার উদ্দেশ্য বুঝবা যে সেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা বাসায় টাইম দিতে হবে, বুঝছো? অথবা অনেক সময় হয় যে একটা উইকে অন্য সাবজেক্টে অনেক বেশি প্রেশার থাকে, তখন একটা সাবজেক্টে আমি প্রেশার কমাই দিই। এজন্য তোমরা পড়াশোনা কমাই দিও না, ঠিক আছে? তোমরা ওই টাইমটা যাতে অন্যটায় কাজে লাগাইতে পারো। এখন হচ্ছে এন্ড গেম, এন্ড গেম কিন্তু শুরু হয়ে গেছে, বুঝছো? জীবনে একটা সময় যে তুমি নিজেকে থ্যাঙ্কস দিবা যে মাত্র 15 দিন 20 দিন তুমি যে পড়াশোনাটা করছো এটা তোমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসছে, বুঝছো? এখন ওই মাত্র ওই 15 দিন 20 দিন, যে 15 দিন 20 দিন পড়াশোনা করলে তোমার জীবনে অনেক ভালো একটা জিনিস আসবে, যে জিনিসটা প্রাইসলেস, যে জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না, বুঝছো? অনেক বাংলাদেশে প্রধানমন্ত্রী আছে যার ছেলে নরডেম কলেজে পড়তে চায়, কিন্তু তার সেই যোগ্যতা নাই। বাংলাদেশে অনেক সচিব আছে, বাংলাদেশে অনেক বিশাল বিশাল শিল্পপতি আছে, সালমান এফ রহমানের মতো মানুষ আছে যাদের ছেলে মেয়ে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজে পড়ার স্বপ্ন দেখে, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। তাদের টাকা দিয়ে সেটা তারা কিনতে পারবে না, কিন্তু তুমি সেই জিনিসটা অর্জন করতে পারবে তোমার মেধা দিয়ে, বুঝছো? সো এই জিনিসটা হচ্ছে প্রাইসলেস একটা জিনিস। এই জিনিসটা অর্জন করার জন্য তোমার হাতে এখন 15-20 দিন আছে। আমি চাইবো যে তোমরা সবাই নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করো। এই সর্বোচ্চ চেষ্টাটা করার পরে যদি তুমি না পারো, তাইলে এটাও তোমার জন্য সফলতা, বুঝছো? সর্বোচ্চ চেষ্টাটা করার পর যদি তুমি না পারো, এখানে কোনো দুঃখের কিছু নাই, এখানে কোনো আফসোসের কিছু নাই। কিন্তু তুমি যদি তোমার চেষ্টাটা না করতে পারো, এইখানে এই আফসোসের কোনো সীমা নাই, বুঝছো? সো এখানে আজকে যারা ক্লাস করতেছো সবাই একটু নিজের সর্বোচ্চ চেষ্টাটা করো। তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো তোমাদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে। দীপ্ত অনেকদিন বসে শেষ করছো ক্লাস, অরিত্র, আরাফাত, ফারহান তোমাদের রেগুলার পাই। লাবির মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছিল। মুনির, সাদিকও সবসময় রেগুলার থাকো, সালেও সবসময় রেগুলার থাকো। হ্যাঁ, তোমরা যা লাইভ করো তোমাদের কিন্তু আমার অনেক পছন্দ। আমি চাই যে তোমাদের অ্যাটলিস্ট চান্স হোক, বাকিদেরও চাই, কিন্তু তোমাদের একটু বেশি করে চাই, অন্যদের থেকে 0.1% বেশি। আচ্ছা, ঠিক আছে। এবার ওকে লাবির, তুমি এখন এই 20 দিনে যার যে সমস্যা ছিল টিল যা হোক না কেন, সবার একদম 3 মাস যদি কোনো কিছু পড়াশোনা হয়, 3 মাস বা 2 মাস কেউ সমানভাবে পড়তে পারে না। এটা স্বাভাবিক, এটা আমি জানি। আমি নিজেও কোনো এক্সামের আগে 3 মাস টার্গেট নিলে 3 মাস ভালো করে পড়তে পারি না। 3 মাস তোমার পড়া লাগবে না, তুমি পড়বা কি এখন যদি 15 দিন, লাস্ট 15 দিনও তুমি ভালো করে পড়তে পারো, লাস্ট 15 দিন, এটা তোমার জন্য এনাফ, বুঝছো? আমার বন্ধু বান্ধব যারা এনডিসি তে পড়ছে এরা বেশিরভাগই 10-15 দিনের প্রিপারেশনে চান্স পাইছে, বুঝছো? সো চান্স পাওয়া পসিবল। তোমরা অনেক আগায় আছো, তোমরা অনেক বেশি আগায় আছো। আমি শুরু থেকে চাইতাম এনডিসি তে পড়ার জন্য, কিন্তু ওইভাবে পড়াশোনাটা আমি শুরু করছিলাম মোটামুটি 15 দিন আগে, বুঝছো? মোটামুটি 15 দিন আগে আমি শুরু করছি ভালো করে পড়াশোনা। এর আগে আমি টুকটাক খোঁজ খবর নিতাম যে কি আসে কি না আসে, এইসব টুকটাক খোঁজ খবর নিতাম। প্লাস আমি তো কোথাও এক্সাম দেই নাই, কারণ আমি পেরিফেরিতে ছিলাম, গ্রামে ছিলাম, ওই সময় কোচিং ছিল না। আর আমি তো করোনার আগে কিন্তু অনলাইনে কোনো জায়গায় কোনো এই যে উদ্ভাস বলো, উন্মেষ বলো, অথবা অন্য কোচিং বলো, কেউ কোনো অনলাইন ব্যাচ ছাড়তো না করোনার আগে। আর অনলাইনে অতটা কন্টেন্টও ছিল না, শুধু ওই যে ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ স্যার আছে না, উনি ক্লাস 9-10-এর ক্লাস টাস নিত, আর অন্যরকম পাঠশালায় কিছু ছোট ছোট লেকচার ছিল। এছাড়া অনলাইনে আর কোনো কন্টেন্ট ছিল না, বুঝছো? করোনার পর থেকে কন্টেন্ট আসা শুরু করছে। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 11। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চলতরিৎ। এখন তোমাদের কিন্তু আমি স্থির তড়িৎ পড়াই ফেলছি অলরেডি, তাই না? স্থির তড়িৎ যখন পড়াইছি তখন আমি বলছিলাম যে এই যে তড়িতের যতগুলো চ্যাপ্টার আছে আমাদের বইয়ে, সব চ্যাপ্টারে আমাদের কথাবার্তা হচ্ছে চার্জ নিয়ে, বুঝছো? চার্জ নিয়ে। চার্জ যখন স্থির থাকে তখন এটা আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এটা নিয়ে আলোচনা করি। চার্জ যখন গতিশীল থাকে তখন সেটার আবার দুইটা কাহিনী হইতে পারে, একটা হচ্ছে যে সমবেগে, আর একটা হচ্ছে ত্বরণ। যদি সমবেগে গতিশীল থাকে ওইটা আমরা চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটিতে এটা নিয়ে আলোচনা করি। আর যদি ত্বরণে গতিশীল থাকে তখন এটা আমরা ম্যাগনেটিজমে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, ইন্টারমিডিয়েটেও এই সেম চ্যাপ্টার গুলো সেম নামে সেম ভাবেই আছে,
ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টার স্থির তড়িৎ, তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িৎ, থার্ড চ্যাপ্টার চলতড়িৎ, বুঝছো? আবার ফোর্থ চ্যাপ্টার ম্যাগনেটিজম, ফোর্থ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেটিজম। তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটেও 4টা চ্যাপ্টার এই সেম কনসেপ্টের উপরে আছে, বুঝছো? তো এই কনসেপ্ট তোমার খুব ভালো করে ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আমাদের একদমই কম আলোচনা, অল্প কয়েকটা রাশি নিয়ে আলোচনা। এই রাশি নিয়ে আলোচনাগুলো আমি করে দিব। সবাই একটু ক্লাসে করবা, ওই যে কোঅপারেট করবা। আমি কোনো কোশ্চেন করলে ওই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, মাইক অন করে বলো বা চ্যাট বক্সে বলো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, তাইলে হচ্ছে ক্লাসটা বেশি ফ্রুটফুল হয়, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আমরা জানবো কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি সম্পর্কে। আচ্ছা, তড়িৎ চালক শক্তি কি? তড়িৎ চালক শক্তি বলতে বোঝায় কোনো একটা কোষে, ঠিক আছে, কোনো একটা কোষের মধ্যে ধরো একটা ব্যাটারি আছে, কোথাও একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির মধ্যে কোনো একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যে কাজ করা হয়, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যে কাজ করা হয়, তাহলে এটা কি? তড়িৎ চালক শক্তি কি? এটা একটা কাজ, এটা একটা কাজ, ওয়ার্ক ডান, বুঝছো? এটা হচ্ছে একটা ওয়ার্ক ডান। আচ্ছা, সো এটাকে আমরা, আমাদের বই একটা সূত্র আছে যে তড়িৎ চালক শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমাদের বইতে বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তড়িৎটাকে যে চালায় রাখে তাকেই বলে তড়িৎ চালক শক্তি, বুঝছো? তড়িৎটাকে যে চালায় রাখে, ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি? W/Q দিয়ে প্রকাশ করি। সো এই সূত্র দিয়ে আমাদের নর্মালি আমাদের একাডেমিকে ম্যাথ আসতো না, কিন্তু এখন কিন্তু এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে, বুঝছো? যেমন ধরো আমি একটা ম্যাথ দিই, তোমরা করে দিবা যে করো, এটা সবাই করো। একটা 10 কুলম্ব চার্জকে সার্কিটের মধ্যে নিয়ে আসতে 100 জুল কাজ করতে হয়। সার্কিটের তড়িৎ চালক শক্তি কত? এটা সবাই করো। 10। আচ্ছা, দেখি লাবির, ফারহান, দীপ্ত সবাই বলছো, ঠিক আছে, সবাই বলছো যে 10, এবং সবাই ঠিক বলছো, ঠিক আছে। এখানে আমরা কি বের করবো? আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বের করবো, ইএমএফ। সো ইএমএফ আমরা জানি W/Q। সো এখানে W কত? 100, Q কত? 10, অ্যান্সার কত? 10 ইউনিট, ঠিক আছে। একক যাই হোক না কেন, এখানে 10 ইউনিট। ওকে, সো আমরা এই টাইপের কোশ্চেন পারবো, ঠিক আছে, আমরা এই টাইপের কোশ্চেন পারবো, এই টাইপের সহজ সহজ কোশ্চেন আসতে পারে ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে। এবার আমরা একটা কথা, এর আগের চ্যাপ্টার যখন 13-14 পড়াইছি তখন আমি বলে আসছি, তারপরে এখানে আরেকটা আলোচনা করে দিই। আচ্ছা, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এগুলো আমরা চিনি কিনা, ঠিক আছে। পরিবাহী হচ্ছে সেই পদার্থগুলো, আমরা খুব ভালো করে জানি, আমরা তো 13-14 পড়ছি। তাহলে পরিবাহী হচ্ছে সেই পদার্থগুলা যার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। কারণ তড়িৎটাকে কে পরিবহন করে বলতো? তড়িৎকে কে পরিবহন করে? ইলেকট্রন, তাই না? তাহলে পরিবাহী হচ্ছে সেই পদার্থ যার মধ্যে মুক্ত ইলেকট্রন বিদ্যমান। অপরিবাহী কারা? যার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই। কোনো পদার্থ আছে যার মধ্যে ইলেকট্রনই নাই? এরকম কোনো পদার্থ আছে নাকি পৃথিবীতে? সব পদার্থের মধ্যে ইলেকট্রন আছে, জাস্ট কিছু পদার্থ আছে যার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, যার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, ইলেকট্রনগুলো সব বাউন্ডেড, বুঝছো? সো এটার মধ্যে ইলেকট্রন আছে, বাট এই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারতেছে না। আচ্ছা, তাহলে মুক্ত পরিবহন আছে, মুক্ত পরিবহন নাই, মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন নাই। অর্ধপরিবাহী হচ্ছে তারা যাদের মধ্যে নরমালি মুক্ত ইলেকট্রন নাই, ঠিক আছে, নরমালি নাই, বাট অকেশনালি
অকেশনালি থাকতে পারে, অকেশনালি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো পরিবাহী কারা? পরিবাহী নর্মালি হয় ধাতুগুলা, ঠিক আছে, ধাতুগুলা। অপরিবাহী কারা বলতো? অপরিবাহী পদার্থের উদাহরণ যদি তোমাদের জিজ্ঞেস করে বা এমসিকিউর মধ্যে অপশন থাকে, পারবা? বলো। ভাইয়া প্লাস্টিক, রাবার, শুকনা কাঠ, রাবার, এগুলো তুমি জানো। রাবার, অর্ধপরিবাহী কারা? জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে। গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইট পরিবাহী, ঠিক আছে, গ্রাফাইট পরিবাহী। এটাই জিজ্ঞেস করছিলাম, এটা পরিবাহী না অর্ধপরিবাহী? কিন্তু সেমিকন্ডাক্টর বলা হয়, তাই না? গ্রাফাইট পরিবাহী, ঠিক আছে। তারপর কারণ হচ্ছে গ্রাফাইটের মধ্যে আমি বলি, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। সো কার্বন নরমালি হয় কি যে কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা ডায়মন্ড, একটা গ্রাফাইট। ডায়মন্ডের মধ্যে একটা কার্বন, কার্বনের 4টা হাত, এর মধ্যে 3টা হাত অকুপাইড থাকে হচ্ছে গ্রাফাইটে, আর একটা হাত খালি থাকে, ওই হাতটা এই তড়িৎ পরিবহন করে। আর 4টা হাতই অকুপাইড থাকে হচ্ছে ডায়মন্ডে। সো ডায়মন্ড হচ্ছে অপরিবাহী, বুঝছো? ভাইয়া বলো। অর্ধপরিবাহীকে তো এই সেমিকন্ডাক্টর বলা হয়। হ্যাঁ, অর্ধপরিবাহীর ইংরেজি হচ্ছে সেমিকন্ডাক্টর। আচ্ছা, এবার তোমাদের এগুলো তোমরা অলরেডি জানো, তোমাদের ওই আগের চ্যাপ্টারে আমি পড়াই ফেলছি এই জিনিস, তাহলে এগুলো তোমরা এমনি বুঝবা। তোমরা যেটা এই চ্যাপ্টার জন্য তোমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে আমাকে বলো যে যে লোকটা পরিবাহী, যে পরিবাহী তার রোধ কত? বলো, যে ভালো পরিবাহী তার রোধ কত? ধরো আদর্শ পরিবাহী, ঠিক আছে, আদর্শ পরিবাহীর রোধ কত বলো? ভাইয়া রোধ কি নির্দিষ্ট থাকবে সব ধাতুর জন্য? আমি বলছি আদর্শ পরিবাহী। আদর্শ পরিবাহী হচ্ছে সেই পরিবাহী যে 100% তড়িৎ পরিবহন করে, কোনো বাধা দেয় না, যে 100% তড়িৎ পরিবহন করতেছে, ঠিক আছে, কোনো বাধা দিচ্ছে না। তাহলে জিরো হবে রোধ। জিরো হবে তার রোধ। ভেরি গুড, ঠিক আছে। কে বলছো? নাম কি তোমার? যাবে। যাবে, গুড। তুমি একটা সুন্দর কথা বলছো যে আদর্শ পরিবাহী। আমরা জানি কি রোধ হচ্ছে সেই ধর্ম, আমরা একটু পরেই পড়বো রোধ। রোধ হচ্ছে সেই ধর্ম যেটা তড়িৎ পরিবহনে বাধা দেয়, ঠিক আছে। তাহলে আদর্শ পরিবাহী হচ্ছে এরকম পরিবাহী যে তড়িৎ পরিবহনে কোনোই বাধা দিচ্ছে না। সো আদর্শ পরিবাহীর রোধ হচ্ছে জিরো, ঠিক আছে। এখন চিন্তা করো আদর্শ যেটা অপরিবাহী, আদর্শ ইনসুলেটর, আদর্শ ইনসুলেটর বা আদর্শ অপরিবাহী, তার রোধ কত হবে বলতো? তার রোধটা কত হবে বলো? আচ্ছা, আদর্শ ইনসুলেটর বা আদর্শ অপরিবাহী হচ্ছে সেই পদার্থ সম্পূর্ণ রোধ হবে 100%। যে সম্পূর্ণ ভাবে তড়িৎকে আটকায় দিবে, একটু তড়িৎ পরিবহন করবে না, ঠিক আছে। এরকম জিনিসকে বলতেছে আদর্শ ইনসুলেটর। সো সেই আদর্শ ইনসুলেটরের রোধ কত হবে? রোধ মানে বাধা, বাধা কত হবে? অসীম বাধা হবে, অসীম বাধা হবে, ইনফিনিটি, বুঝছো? তাহলে আদর্শ ইনসুলেটরের রোধ কত? অসীম, ঠিক আছে। আর অর্ধপরিবাহীটা তো বলা যায় না, ঠিক আছে। অর্ধপরিবাহী আনডোপিং অবস্থায়, আনডোপড অবস্থায় এটার রোধ হচ্ছে অসীম, আর ডোপড অবস্থায় এটার রোধ হচ্ছে কিছু রোধ আছে আর কি, পজিটিভ রোধ, ঠিক আছে। এটা মনে রাখবা, কারণ যদি ডোপিং না করি তখন অর্ধপরিবাহী অপরিবাহীর মতো আচরণ করে, বুঝছো? ডোপিং না করলে অর্ধপরিবাহী অপরিবাহীর মতো আচরণ করে, ডোপিং করার পরেই এটা পরিবাহীর মতো আচরণ করা শুরু করে। কথা বুঝতে পারছো সবাই? বলো, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যখন একটা সার্কিট বানাবো তখন আমাদের ভাই এই যে অপরিবাহী, এই যে অর্ধপরিবাহী, এদের নিয়ে কাজ নাই, কাজ আছে। এই অর্ধপরিবাহী নিয়ে কাজ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এর মধ্যে, বুঝছো? এটা নিয়ে কাজ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের একটা শাখা, কিন্তু চলতড়িৎ কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা না, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের একটা শাখা। সো আমরা এখন অর্ধপরিবাহী নিয়ে কোনো আলাপ করব না, এই আলাপ আমরা ইলেকট্রনিক্সে যেয়ে করব। আমরা মডার্ন ফিজিক্স শিখবো, তখন এই আলাপ করব। এখন আমরা শিখতেছি ক্লাসিক্যাল ফিজিক্স। এখন আমরা পদার্থবিজ্ঞানের কোর নিয়মগুলা, প্রকৃতি কোন নিয়মে চলে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। আচ্ছা, সো সবার আগে আমি একটা রাশি নিয়ে কথা বলতে চাই। তোমরা চলো তড়িৎ পড়বা, অথচ তড়িৎ প্রবাহ শিখবা না, এইটা তো হয় না, তাই না? তাহলে আমাদের আগে কি শেখা লাগবে? তড়িৎ প্রবাহ জিনিসটা কি এটা বোঝা লাগবে। তাহলে তড়িৎ প্রবাহের ডেফিনেশন কি তোমার পারা লাগবে। ডেফিনেশন পারা বলতে এইটা না, তোমার
ফুটস্থ আছে ডেফিনেশন। তুমি একদম সরাসরি বলতে যে কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এরকম করে ডেফিনেশন বলতে পারো ডেফিনেশন, বরং জিনিসটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ডেফিনেশন তোমরা সবাই জানো যে কোনো একটা পরিবাহকের, ধরো একটা পরিবাহক আছে, ঠিক আছে? এই পরিবাহকের যে কোনো একটা প্রস্থচ্ছেদের মানে যে কোনো একটা স্লাইসের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে? যে পরিমাণ চার্জ যায় একক সময়, তাইলে আমি বলতে পারি তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করে, বুঝছো? আই দিয়ে প্রকাশ করে, তাহলে আই ইকুয়ালস টু বলা যায় কিউ ডিভাইডেড বাই টি, এটা বলা যায়। এখানে কিউ কি? কিউ হচ্ছে চার্জ, আর টি কি? টি হচ্ছে সময়, ঠিক আছে? এখন চার্জ কি আমরা বলতে পারি না তড়িৎ বাহকের সংখ্যা ইনটু একটা ইলেকট্রনের চার্জ? কারণ চার্জ বলতে এখানে কোন চার্জ যাচ্ছে বলো, কোন চার্জ যাচ্ছে বলো? চার্জ বলতে এখানে কোন চার্জ যাচ্ছে? ইলেকট্রন ছাড়া আমাদের হাতে আর কোনো চার্জ আছে? ইলেকট্রন যাচ্ছে না, তো এখানে তো ইলেকট্রনই যাচ্ছে। সো এখানে আমরা এটাকে বলতে পারি এন ইনটু ই। এই ই ফর একটা ইলেকট্রনের চার্জ আর এন ফর ইলেকট্রনের সংখ্যা। সো এই হচ্ছে তোমার সূত্র, যেখানে এটা বুঝাইছে ইলেকট্রনের সংখ্যা, ইতে বুঝাইছে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রন চার্জ কত বলো আমাকে? একটা ইলেকট্রন চার্জ কত? -1.6 ইন্টু 10⁻19 কুলম। হ্যাঁ ইনভার্স হবে। এটা না বলো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা পারো তাহলে তোমার বোঝা লাগবে। আমি তোমাকে একটা কথা বলছিলাম যে আমাদের শেখার স্ট্র্যাটেজি কি? আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যখনই আমরা একটা রাশি পড়বো ওই রাশির একক পড়বো, মাত্রা পড়বো, এটা ছিল আমাদের স্ট্র্যাটেজি, ঠিক আছে? তাহলে আমরা এম্পিয়ারের একক কি হয় একটু বের করি, মানে সরি তড়িৎ প্রবাহের একক কি হয়? তাহলে কিউ মানে চার্জের একক কুলম, আর সময়ের একক সেকেন্ড। সো এটা হয় হচ্ছে কুলম পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম পার সেকেন্ড, এটাকে আমরা বলি এম্পিয়ার। এম্পিয়ার একটা মৌলিক একক, ঠিক আছে? এম্পিয়ার মৌলিক একক। তোমরা জানো না 7টা মৌলিক একক আছে? তোমরা কি জানো 7টা মৌলিক একক আছে? বলো, পারো? চ্যাপ্টার 1 পড়ছো? জি ভাইয়া। চ্যাপ্টার 1 আমি এখনো কেন পড়াই না জানো? এটা না দুইটা রাশি দেখাচ্ছে, তাহলে মৌলিক কেমন আছে? কারণ এই যে কুলম হচ্ছে নিজে কোনো একক না, এই জন্য আর কি। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা হচ্ছে এটা পড়ছি, ঠিক আছে? তড়িৎ প্রবাহের একক পর্যন্ত পড়ছি। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করতে পারি। একটা ম্যাথ করলে আমাদের কাছে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, একটা ম্যাথ দিচ্ছিলাম। কোন একটা তড়িৎ কোষের দুই প্রান্তের সংযুক্ত পরিবাহকের মধ্য দিয়ে করো, কোন একটা তড়িৎ কোষের দুই প্রান্তে সংযুক্ত পরিবাহকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 10⁻17 টি ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মান অধিক। রেজাল্ট কত তারিখ দিবে তোমাদের বলছে? 10 তারিখ ভাইয়া। 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা,
অ্যাটলিস্ট 25 তারিখের পরে এক্সাম হবে, বুঝছো? আগস্টেও হইতে পারে, অ্যাটলিস্ট 25 তারিখের পরে হবে। তার মানে অ্যাটলিস্ট 1 মাসের মতো টাইম থাকে। এখন তো 1 মাস নাই। রেজাল্ট 10 তারিখে দিলে তার মানে 2-3 সপ্তাহ হাইস্ট করে এরকম। এরকম। সিলেবাস শেষ হবে আমাদের, সিলেবাস শেষ হওয়ার পরেই আমরা কি করব, প্রত্যেক দিনে 2টা করে এই মডেল টেস্ট নিব, বুঝছো? সকালে একটা নিব, বিকালে একটা নিব, অথবা বিকালে একটা নিব, রাতে একটা নিব। এভাবে করে মডেল টেস্ট দিবা খালি, আর রিভাইজ করবা, শেষ। কারণ আমাদের তো পড়া সবকিছু আমার মতে ভালো করে হইছে, ঠিক আছে? মডেল টেস্ট নিলে তোমাদের বাকি পড়াটুকু ক্লিয়ার হয়ে যাবে, প্লাস যেগুলো মানে ভুলে গেছিলে এগুলো মনে আসবে। মানে একদম 8টায় যায় লাভ নেই, 8টায় তো আর আয় না, 8:20 দিকে যাবো। আচ্ছা দেখো, এটা কি পারছো? আচ্ছা, এটা কি করবে? তড়িৎ প্রবাহে বের করতে বলছে। তাহলে তড়িৎ প্রবাহ ইকুয়ালস আমরা জানি কিউ বাই টি, অথবা আমরা জানি এটাকে লেখা যায় এন ই বাই টি, এন ইন্টু ই ডিভাইড বাই টি। সো আমি মান বসাবো, এন কত, 10⁻17। ইলেকট্রন চার্জ কত, ইলেকট্রন চার্জের খালি মান বসাবো 1.6 ইন্টু 10⁻−19 ডিভাইড বাই সময় হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা এটা করলে কত আসে? করলে যত আসবে ওইটাই অ্যান্সার, হ্যাঁ আশা করি তোমরা যারা লিখছো সবাই যেহেতু সেম জিনিস লিখছো সবারই হয়েছে, ঠিক আছে? ওই টু লাভ ইউ ফারহান, সবারই হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ নিয়ে কথাবার্তা। আচ্ছা এখন আমাদের একটা জিনিস জানা লাগবে, ইম্পর্টেন্ট একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ওহমের সূত্র। এটা হচ্ছে ওহমস আচ্ছা এই হচ্ছে আমাদের ওহমের সূত্র। আচ্ছা ওকে, তাহলে ওহমের সূত্র আমাদের কি বলছে? ওহমের সূত্র একটা কথা বলে, সেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে, তোমাদের প্রত্যেকটা সূত্রের ওই যে মানে বিবৃতিটা একটু মুখস্থ থাকা লাগবে, বুঝছো? বিবৃতিটা একদম সরাসরি বিবৃতি চলে আসার একটা পসিবিলিটি আছে। দেখো নর্ডেম চেষ্টা করে যে কোশ্চেনটা এরকম করার যাতে স্টুডেন্টের না মনে হয় যে নর্ডেমে চান্স পাইতে কোচিং করা লাগে, বুঝছো? এটা হচ্ছে বাস্তবতা, যে নর্ডেম চেষ্টা করে এরকম কোশ্চেন করার যাতে গ্রামের একটা ছাত্র যে ভালো ফ্যাসিলিটি পায় নাই সেও যাতে কোশ্চেনটা পারে, বুঝছো? তাহলে তোমরা যারা শহরে আছো তোমরা কিন্তু অনেক ভালো করে ম্যাথ পারো, বাট গ্রামের যে ছাত্রটা আছে এই ছেলেটা কিন্তু মানে এই যে বিবৃতি টিবৃতি এগুলো মুখস্থ থাকে ওদের ভালো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এইগুলাই দক্ষ হইতে হবে, বিবৃতি, সূত্রের, তারপর যে প্রমাণের জিনিসগুলা, এগুলো একটু মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে ওহমের সূত্রের বিবৃতি এটা বলে যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে, ঠিক আছে, নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে? বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা এইটা হচ্ছে ওহমের সূত্রের মেইন একটা কথা। তাহলে এটা কি নিয়ে কথা বলছে? এটা কথা বলছে হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে, তড়িৎ প্রবাহের ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা নিয়ে কথা বলছে, কার উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে ওহমের সূত্র কি নিয়ে কথা বলে? তড়িৎ প্রবাহের ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা নিয়ে কথা বলে। এটা একটা সেকেন্ড পার্ট আছে, সেটা বলে যে এবং পরিবাহকের মধ্যবর্তী রোধের ব্যস্তানুপাতিক, তাহলে ওহমের সূত্র তড়িৎ প্রবাহের ডিপেন্ডেন্সি নিয়ে যখন কথা বলছে তখন আমরা দেখবো যে তড়িৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে। দেখো প্রথমে আমরা কি পাইছি, তড়িৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রা, তাই না? তাহলে আমরা 1 নম্বরে লিখে ফেলি যে তড়িৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রা।
তাপমাত্রা, 2 নম্বরে ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর? নির্দিষ্ট পরিবাহক, তাই না? তার মানে পরিবাহক কি দিয়ে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তার মানে ধরো পরিবাহকের উপাদান, পরিবাহকের উপাদান। 3 নম্বরে যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে বিভব পার্থক্য, আর 4 নম্বরে রোধ। বিভব পার্থক্য আর 4 নম্বরে কি? রোধ। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা যে আমরা পড়ছি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাপমাত্রা, উপাদান, বিভব পার্থক্য, রোধ, এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। বুঝছো? এখন ডিপেন্ড কিভাবে করে এইটা ওহম বলছে যে ডিপেন্ডটা করে এভাবে। দেখো, বিবৃতি থেকে আমরা কি জানি যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহকের মধ্যে প্রবাহিত তড়িৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক হচ্ছে ভি। ঠিক আছে, বিভব পার্থক্যের সমানুপাতিক। আর কি বলছে? আর বলছে রোধের ব্যস্তানুপাতিক 1/r। ঠিক আছে, এই দুইটাকে কম্বাইন করলে আমরা পাবো I = V/r। তাহলে এটা আমাদের ওহমের সূত্র, এটা দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে। এটা দিয়ে আসা ম্যাথ তোমরা পারবা, এটা দিয়ে আসা ম্যাথ তোমরা পারবা কিনা বলো তো? এর মধ্যে দুইটার মান দেওয়া থাকবে, একটার মান বের করা লাগবে, দুইটার মান দেওয়া থাকবে, একটার মান বের করা লাগবে। ঠিক আছে, একদম ইজি। এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটা বের করা লাগবে, অথবা এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটা বের করা লাগবে, অথবা এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, অন্যটা বের করা লাগবে। এটা কোনো ব্যাপার না, এটা কোনোই ব্যাপার না। ঠিক আছে, একদম সরাসরি ম্যাথ। যদি ওহমের সূত্র দিয়ে ম্যাথ আসে তাহলে তো ভালো, তা আসার কথা না, অ্যাডমিশন টেস্টে আসার মতো কনসেপ্ট না ওহমের সূত্র দিয়ে আসা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, সো ওহমের সূত্র আমরা বুঝলাম যে ওহমের সূত্র আসলে এটা বলে। আচ্ছা, এখন আমাদের এই যে একটা রাশি আমরা শিখলাম রোধ, এই যে একটা রাশি আমরা শিখলাম রোধ, এই রোধ কিসের কিসের উপর ডিপেন্ড করে এইটা আমাদের জানা লাগবে। রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। রোধ যেগুলোর উপর ডিপেন্ড করে এর মধ্যে প্রথমে হচ্ছে তাপমাত্রা, 2 নম্বরে হচ্ছে উপাদান, 3 নম্বরে হচ্ছে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর 4 নম্বরে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য নিয়ে কথা বলবো যখন কি তাপমাত্রার উপাদানটা কনস্ট্যান্ট থাকবে। দেখো, তোমাদের মুখস্থ কি করা লাগবে? উপাদানের উপর কিভাবে নির্ভর করে এটার একটা চার্ট আছে বইয়ের মধ্যে, বের করে দেখো। এই দেখো, এই চার্টটা বইয়ের মধ্যে, এই চার্টটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই চার্টটা যে শুধুমাত্র তোমাকে ইন্ডিকেট করে যে কার রোধ কি তা না, তোমাকে এইটাও ইন্ডিকেট করে দেখো এগুলো সমান, এইটা এইটা এটার জন্য এগুলো সমান, তাহলে এগুলো বাদ। আমাদের কথা হচ্ছে যে দেখবো কার আপেক্ষিক রোধ বেশি, কার আপেক্ষিক রোধ কম। ঠিক আছে, কার আপেক্ষিক রোধ বেশি, কার আপেক্ষিক রোধ কম, তাহলে এইটার আপেক্ষিক রোধ বেশি আর এইটার হচ্ছে কম। তার মানে যার রোধ কম সে ভালো পরিবাহক। তাহলে তোমাকে যদি বলে যে একটা ভালো পরিবাহক পিক করো, তুমি কাকে পিক করবা বলো? রূপা, তামা নাকি সোনা? এদের মধ্যে কে ভালো পরিবাহক? রূপা। রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহক এখানে। ঠিক আছে, কারণ কি রূপার আপেক্ষিক রোধটা কম। ঠিক আছে, রূপার আপেক্ষিক রোধটা কম, এরপরে হচ্ছে তামা, আর এরপরে হচ্ছে সোনা। তাহলে দেখবা যে আমাদের ইলেকট্রিক যে সার্কিট আছে না, এই সার্কিটে বেশিরভাগ এই তামা দিয়ে তৈরি হয়। কেন তামা দিয়ে তৈরি হয় বলতো? তামার চেয়ে রূপা ভালো পরিবাহক, স্টিল কেন তামা দিয়ে তৈরি হয় বলতো? কারণ হচ্ছে দাম। ঠিক আছে, রূপার দাম অনেক বেশি। এই আমাদের পুরা বাসার বৈদ্যুতিক লাইন পুরোটা রূপা দিয়ে দেওয়া অনেক বেশি খরচ সাপেক্ষ, এই জন্য আমরা তামা দিয়ে করি। তোমাদের ছোটবেলা একটা গল্প ছিল না, তৈলচিত্রের ভূত? মনে আছে তৈলচিত্রের ভূত গল্পটার কথা মনে আছে? ওই গল্পের মধ্যে মনে আছে ছবিটার পিছনে ছিল রূপার একটা লাইন দেওয়া ছিল, এই জন্য ওই ছবিটা ধরলেই ও শক খাইতো। আর রূপা হচ্ছে খুব ভালো একটা পরিবাহক ওই গল্পের মধ্যে ছিল। তাহলে কেন ভালো পরিবাহক দেখছো? এই জন্য কষ্ট করে লাগাই দে। আচ্ছা,
ওকে, এখন আমরা একটা জিনিস পড়বো। দেখো, আমরা পড়বো যে কিভাবে হিসেব করে, কিভাবে রোদটা হিসেব করে এটা দেখবো। দেখো, আমি বলছি রোদ তাপমাত্রার উপর ডিপেন্ড করে, সো তাপমাত্রা স্থির থাকা লাগবে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা লাগবে, ঠিক আছে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে। ও আচ্ছা, তাপমাত্রা নিয়ে একটা জিনিস পড়াই ফেলি, যেহেতু তাপমাত্রার কথা আসছি। দেখো, তাপমাত্রা যদি বাড়ে তাহলে পরিবাহকের রোধের কি অবস্থা হবে বলো তো? পরিবাহক কমবে। এখানে আসে অর্ধ পরিবাহী। তাপমাত্রা বাড়লে রোধ কি হবে বলো? কমবে? কে বলছো কমবে? অর্ধপরিবাহীর বাড়বে। পরিবাহীর জন্য বাড়বে রোধ, আর আচ্ছা, অর্ধ আমি বলি, পরিবাহীর জন্য শোনো। রোধ কমবে। আমি বলি শোনো, তাপমাত্রা যদি বাড়ে তাহলে হয় কি যে পরিবাহকের মধ্যে অলরেডি ইলেকট্রন আছে, ঠিক আছে? পরিবাহকের মধ্যে অলরেডি ইলেকট্রন বিদ্যমান। তুমি যখন তাপমাত্রা বাড়াই দিছো, তখন তোমরা পড়ছো না মলিকিউলার থিওরি, কেমিস্ট্রিতে তোমাদের মলিকিউলার থিওরি পড়াইছি, ওইটার মধ্যে তুমি পড়ছো যে যখন তাপমাত্রা বাড়ে তখন একটা ধাতুর মধ্যে ইলেকট্রনের ছোটাছুটি দৌড়াদৌড়ি বেড়ে যায়, তাই না? তাইলে একটা মাঠের মধ্যে অনেকে দৌড়াইতেছে, এই মাঠ আমার দৌড়ায় এই পাশ থেকে ওই পাশে যাওয়া বেশি ঝামেলার না, বুঝছো? সো যখন ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যায় তখন ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। সংঘর্ষ বাড়লে কি হবে? তড়িতের পরিবহন করা কঠিন হয়ে যায়। তড়িৎ পরিবহন করা কঠিন মানে কি? রোধ বাড়া। সো তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ বাড়ে, ঠিক আছে? ইনভার্সলি তাপমাত্রা যদি কমে তখন কি হয়? পরিবাহকের রোধও কমে যায়, ঠিক আছে? বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় শোনো, অর্ধপরিবাহীতে নর্মালি কোনো ইলেকট্রন থাকেই না, সো রোধ থাকে ম্যাক্সিমাম, বুঝছো? রোধ থাকে ম্যাক্সিমাম নর্মাল টেম্পারেচার। বাট যখন আমি তাপমাত্রা বাড়ায় দিচ্ছি তখন হয় কি যে এরকম হইতে পারে কোন একটা ইলেকট্রন যে আটকে ছিল আগে, এখন সে ছুটে আসছে। তাইলে আমার তড়িৎ পরিবহনের করার জন্য আমার কাছে একটাও ইলেকট্রন ছিল না, এখন আমি একটা ইলেকট্রন পেয়ে গেছি, তাহলে আমার রোধ কমে যাবে না? আমার বাধা কমে যাবে না? বাধা কমে যাবে, ঠিক আছে? সো অর্ধপরিবাহের জন্য কি হয়? তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাপমাত্রা কমলে রোধ বাড়ে, ঠিক আছে? এটা মনে রাখবো সবসময়। তাহলে আমরা তাপমাত্রার কাহিনী শেষ করছি এখানে, এইটুকু মনে রাখলে তাপমাত্রা তোমাদের ক্লিয়ার। এবার উপাদান। উপাদান, উপাদানের কথা একটাই যে আপেক্ষিক উপাদানের একটাই কথা, সেটা হচ্ছে পরিবাহকত্ব, সরি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ যার বেশি, আপেক্ষিক রোধ যার বেশি ওইটার রোধও বেশি, ঠিক আছে? আপেক্ষিক রোধ যার বেশি ওইটার রোধও বেশি, আপেক্ষিক রোধ যার কম ওইটার রোধও কম। নাহলে রোমান ওর সাথে চলে যা, আমি আইতাছি রেডিও, ঠিক আছে? আপেক্ষিক রোধ যার বেশি তার রোধও বেশি, আপেক্ষিক রোধ যার কম তার রোধও কম, এটা হচ্ছে এখানে আছে। এখন আপেক্ষিক রোধ একটা রাশি আমরা যেহেতু শিখছি, এটা শিখতে হবে আমাদের, মাত্রা শিখতে হবে, একক শিখতে হবে। মাত্রা লাগবে না এখানে, একক শেখা লাগবে খালি। দেখাই, আচ্ছা এই দেখো, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ঠিক আছে? আর আপেক্ষিক রোধের বিপরীত একটা রাশি আছে, এইটা আপেক্ষিক রোধের বিপরীত রাশি, এটাকে বলে পরিবাহকত্ব। পরিবাহকত্বের একক কি? ওহম মিটার ইনভার্স, বুঝছো? এটা একটু পড়া লাগবে তোমাদের। আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলে পরিবাহকত্ব, এটার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স। সবাই পারবা এটা? বলো, পারবা? ওকে, গুড। আচ্ছা, এখন আমরা দুইটা কথা বলে আসছি, আমরা চারটা কথা বলার জন্য কথা দিয়েছিলাম। প্রথম হচ্ছে তাপমাত্রা, পরেরটা হচ্ছে উপাদান, পরের দুইটা কথা এখন আমাদের বলতে হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য। দেখো, কোন একটা পদার্থ, কোন একটা পরিবাহী রোধ, কোন একটা পরিবাহী রোধ তার, তুমি একটা নর্মাল, আমি একটা চিন্তা করা শিখাই তোমাকে। ধরো একটা ছোট্ট খাল আছে, ঠিক আছে? আর একটা অনেক বড় লম্বা নদী আছে, ঠিক আছে? দুইটারই ওয়াইড সেম, দুইটাই সেম পরিমাণ মোটা, ঠিক আছে? বাট একটা লম্বা একটা চিকন। এখন তুমি বলো কোন জায়গাটা যাইতে তোমার বেশি কষ্ট হবে, এই ছোট্ট খালটা নাকি এই লম্বা নদীটা? এই লম্বা নদীটা যাওয়া বেশি হার্ড না? আর এইটা ইজি না, কারণ এটা জায়গা কম, এটা পথ বেশি, ঠিক আছে? তাইলে তুমি চিন্তা করো যে কোন কোন জায়গায় বাধা বেশি, কোন জায়গায় রোধ বেশি? এইটাই রোধ বেশি, এইটাই রোধ কম, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি কমন সেন্স দিয়ে লিখতে পারি যে রোধ, দৈর্ঘ্য বাড়লে রোধও বাড়ে, ঠিক আছে? এই একটা কমন সেন্স। দুই নাম্বার কথা, দেখো দৈর্ঘ্য সেম, বাট একটা হচ্ছে এরকম চিকন একটা জায়গা, আর একটা হচ্ছে এরকম মোটা একটা নদী, ঠিক আছে? দৈর্ঘ্য সেম,
এখন আমাকে বলো যে এই চিকন নদীটা দিয়ে যাওয়া ইজি নাকি এইটা দিয়ে যাওয়া ইজি? কোনটা দিয়ে পানি পাস করা ইজি হবে বলো? অবশ্যই এইটা দিয়ে ইজি হবে, তাই না? এটা দিয়ে ইজি হবে, কারণ এটা মোটা একটা জায়গা, আমি হেলে দুলে নাচতে নাচতে যাবো। আর এটা কনজেস্টেড একটা জায়গা, এটা আমি দেয়ালের মধ্যে ধাক্কা খাবো চাইতে, এটা হার্ডার। ঠিক আছে, এরকম যদি হয় তাইলে ঘটনা হবে কি যে রোদ কিন্তু এখানে বেশি, রোদ কিন্তু এখানে কম। তাহলে আমাকে একটু চিন্তা করে বলো যে এই দুইটার মধ্যে এমন কি পার্থক্য আছে যে রোদ বেশি কম হয়েছে? এই জিনিসটা পার্থক্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে পার্থক্য। ঠিক আছে, এটার একটা স্লাইস যদি আমি কাটি, সেই স্লাইসের ওয়াইড হচ্ছে একটার কম একটার বেশি। তাহলে আমি ইজিলি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে এখানে লিখি রোদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এ ফর এরিয়া। ঠিক আছে, এ ফর এরিয়া, এই দুইটা কথা আমি বলতে পারি। এবার আমি চারটা জিনিসকে কম্বাইন করব, টেম্পারেচার, তারপরে হচ্ছে উপাদান, তারপর হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। চারটা জিনিসকে কম্বাইন করলে আমি পাই আর ইজ প্রপোর্শনাল টু, সরি আমি ইকুয়ালস টু দিয়ে লিখে দিই যেহেতু অলরেডি ধ্রুবক বিদ্যমান, রো এল বাই এ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে আমার সূত্র, এইটা আমার লাগবে, এই সূত্রটা আমার লাগবে। তুমি যদি এই সূত্রটা জানো তাহলে তোমাকে যদি এখন আমি একটা ম্যাথ দিই, একটি তারের রোধ হচ্ছে 6 ওহম। ঠিক আছে, এটিকে দ্বিগুণ লম্বা করলে রোধ কত হবে? এটা করো, এটা করে দাও। এটা করে দাও সবাই। এবং এটার সাথে এটাও করো। এটা করো, একটা তারের রোধ 6 ওহম, এটার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, ব্যাসার্ধ বলতে বুঝাইছে এই যে তারটা না, এই তারটার এই যে স্লাইসটা, এই স্লাইসের মধ্যে এইটা হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা আমি আগে আর ছিল, এখন 2 আর করছি। তোরা চল যা, আইতেছে আমি 15 মিনিট লাগবে, শেষ করে আইতেছে। বারো হইছে, 12 হইছে। আচ্ছা দেখি হয় কিনা, উপরটা করে দেই। ঠিক আছে, উপরটা কি বলছে? প্রথমে আমাদের আগের রোধ ছিল R1, R1 ছিল রো L1 বাই A। ঠিক আছে, এখন আমাদের রোধ হচ্ছে R2, R2 কি রো L2 বাই A। তাহলে এইটা আমি দিলাম 1 নং সমীকরণ, এটা আমি দিলাম 2 নং সমীকরণ। সো আমি 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 যদি করি তাহলে আসে কত? R2 ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু আসে হচ্ছে রো L2 বাই A ইনটু পরে যাবে A, নিচে আসবে রো L1। এইটা এটা কাটাকাটি, এইটা কাটাকাটি। L2 কি, L2 কি আমি দ্বিগুণ করছি না, 2L, আর L1 কি L, তাহলে L কাটাকাটি 2 থাকলো। ঠিক আছে, তাহলে আমার R2 আসবে কত? R2 আসবে 2 ইন্টু R1, তাহলে 2 ইন্টু 6 ইকুয়ালস টু 12 ওহম। ঠিক আছে, আচ্ছা ওকে। তোমার তো এটা দেখা মাত্রই বোঝা উচিত, এটা কি ম্যাথ করা লাগে বলো? আমি বলছি সমানুপাতিক, যে কোনো একটা সম্পর্ক সমানুপাতিক মানে কি? মানে হচ্ছে আমি দৈর্ঘ্য দ্বিগুণ করব, রোধও দ্বিগুণ হবে, দৈর্ঘ্য অর্ধেক করব, রোধ অর্ধেক হবে। ঠিক আছে, সমানুপাতিকের অর্থই এইটা। তাহলে এটা যদি সত্য হয় তাহলে দৈর্ঘ্য করছি দ্বিগুণ, রোধ হবে দ্বিগুণ, 6 দুগুণে 12, কোনো কথা নেই, অ্যান্সার। আচ্ছা ভাই, এই কোশ্চেন মনে করেন আসলো, তাহলে আমরা কি এই যে এইভাবে ডিটেলস করবো না? আমরা তো জানি আর প্রপোর্শনাল
এল, তার মানে দ্বিগুণ বাড়ছে, তার মানে রোধ ও দ্বিগুণ, ওইভাবে করব নাকি এইভাবে যে যদি সমীকরণ এমসিকিউ আসে, যদি এমসিকিউ আসে ওইভাবে করবা। এমসিকিউ আসলে ওইভাবে জাস্ট অ্যান্সার মিলাই দিবে। আর যদি আসে প্রসেস দেখাইতে বলে তখন এইভাবে করবে। ঠিক আছে। পরের সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটায় হচ্ছে একটা তারের রোধ হচ্ছে 6, এর ব্যাসার্ধ দ্বিগুণ করলে রোধ কত হবে এটা। সো এটা আমরা সেম করব। R1 ইকুয়ালস টু রো L বাই A1 আর R2 ইকুয়ালস টু রো L বাই A2। তাহলে এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। আবার আমরা 2 ভাগে এক করলাম, আসবে কত R2 ডিভাইড বাই R1 ইকুয়ালস টু R2 মানে হচ্ছে রো L বাই A2 ইনটু উপরে যাবে A1 আর নিচে যাবে রো L। এবার আমরা এইটা কাটাকাটি করলাম, থাকবে কি উপরে থাকবে A1 হচ্ছে পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে পাই R2 স্কয়ার। আচ্ছা, এটা যদি সত্য হয় তাহলে আমরা কি করব, পাই R1 মানে হচ্ছে R স্কয়ার আর R2 মানে হচ্ছে 2R, কারণ ডাবল করছি 2R স্কয়ার। সো এবারে আবার আমরা পাই কাটাকাটি যাবে, আর স্কয়ার কাটাকাটি যাবে, থাকবে কি নিচে থাকবে হচ্ছে 4, উপরে থাকবে 1। সো এবার আমরা ইজিলি করতে পারবো যে R2 ইকুয়ালস টু R1 বাই 4। সো R1 হচ্ছে 6 ডিভাইড বাই 4, 6 ডিভাইড বাই 4 কত হয়, 1.5 হয়, 1.5 হয় না, 1.5 হয়। তাহলে এটা आंसर, ঠিক আছে, এটা आंसर। সবাই বুঝছো কেমনে করতে হবে? ওকে ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা কি করছি, একটাই খালি কঠিন কাজ করছি, সেটা হচ্ছে এই যে a এর বদলে আমরা বসাইছি পাই আর স্কয়ার, a2 এর বদলে আমরা বসাইছি পাই আর স্কয়ার, বুঝছো? এবার পাই আর এর ভ্যালু বসাইছি, R1 এর ভ্যালু r আর R2 এর ভ্যালু কি 2r, কারণ দ্বিগুণ করছিলাম, ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করছিলাম, এর জন্য 2r। এবার আমি কাটাকাটি করছি, সব জাস্ট কাটাকাটি করে आंसर বের করে ফেলছি, বুঝছো? বুঝছো সবাই, বলো। ভাইয়া ওকে, এখন একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে তোমাদের রিডিং কিন্তু পড়া ইম্পর্টেন্ট। যেমন ধরো গত একবার কোশ্চেন আসছিল যে পরিবর্তী রোধকে কি আরেকবার বলে, একটু দেখা, শেষের অংশটা একটু লিখতেছিলাম। দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। এটা রিডিং পড়াগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখবা স্থির রোধের নাম হচ্ছে রেজিস্টর, তারপর পরিবর্তী যে রোধ আছে এটাকে বলে রিওস্টেট, এরকম ছোট ছোট ইনফরমেশন বইয়ের মধ্যে লুকায় থাকে, বুঝছো? সো এইসব ইনফরমেশন যদি তুমি রিডিং না পড়ো তাহলে কিন্তু তোমার চোখের মধ্যে পড়বে না, বুঝছো? যতই ম্যাথমেটিক্যাল মনে হোক একটা চ্যাপ্টারকে, তোমার রিডিং পড়ে এই চ্যাপ্টারের মধ্যে থেকে ইনফরমেশন গুলো বের করে আনতে হবে, ঠিক আছে, এবং পড়ে ফেলতে হবে। সো এটা একটু পড়বা, বইয়ের মধ্যে রিডিংটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের টপিক কভার হয়েছে। এরপরে আমাদের কি করা লাগবে, আমাদের চিহ্নগুলা চেনা লাগবে, বুঝছো? যেমন ধরো এখানে সার্কিটের চিহ্ন, এই যে সার্কিটের চিহ্নগুলো আছে এগুলা পড়বা, এগুলা চিনতে হবে, কোনটা কি চেনা লাগবে, দেখে চিহ্ন চেনা লাগবে। এরকম একটা চিহ্ন দিয়ে দিতে পারে, বলবে যে এটা কি, এটা গ্যালভানোমিটার, এটা অ্যামিটার, এটা ভোল্টমিটার, ঠিক আছে? এগুলা চেনা লাগবে। কোনটা ধারক, তুমি যাদের সুইচকে ধারক না বলো, কোষকে ধারক না বলে ফেলো, ঠিক আছে? এগুলো তোমার চেনা লাগবে। সো এইটা ভালো করে একবার দেখবা, এই চিহ্নগুলো ভালো করে একবার দেখলেই তোমার মনে থাকবে, তুমি যেহেতু এগুলো পড়ে আসছো তোমার মনে থাকবে, ঠিক আছে? এরপরে আমাদের আর একটা টপিক আছে, সেটা কি, আচ্ছা রোধের একটা টপিক আছে, সেটা হচ্ছে রোধের সমবায়। দেখো রোধের সমবায় দিয়ে অনেক জটিল সার্কিট করা যায় চাইলে, অনেক পেঁচানো যায় চাইলে, বাট তোমাদের পেঁচাবে না, ঠিক আছে? সার্কিট সলভ করতে দিবে না, এনডিসি ভর্তি পরীক্ষায় সার্কিট সলভ করতে দিবে না, বুঝছো? তো দুইটা সমবায় আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল। ঠিক আছে, সিরিজ আর প্যারালাল। সো সিরিজের জন্য রোধটা কেমন হয়, আমাদের আর ইকুইভ্যালেন্টটা হয় জাস্ট যোগফল R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট ডট। আর এইটার জন্য কেমন হয়, এটার জন্য আমাদের আর ইকুইভ্যালেন্টটা হয় হচ্ছে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স, ধরো একটু নিচে লিখি, প্লাস R3 ইনভার্স প্লাস
R4 ডট 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 ইনভার্স এবং টোটালটার উপরে আরেকটা ইনভার্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। সো সূত্র দিয়ে সরাসরি ম্যাথ আসতে পারে, বাট এইভাবে আসবে না। ঠিক আছে, তোমার একটা জিনিস মাথায় রাখবা যে ধরো একটা সার্কিট আছে, এটাও আর এটাও আর। ঠিক আছে, বলো তো এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট কত? R/2। রাইট, এই সার্কিটে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে R/2। এই শর্টকাট গুলো যা জানবা। ধরো এখানে আর একটা যদি থাকতো, এটা যদি আর থাকতো তাহলে কত হইতো আর ইকুইভ্যালেন্ট? 3 R/3 আর কি। R/3 হইতো। ঠিক আছে, এই শর্টকাট গুলো একটু জানবা। এই আর এখান থেকে কিছু লাগবে না, এখান থেকে তোমার নর্মাল ম্যাথ আর এইটা, এছাড়া কিছু লাগবে না। তোমার যেটা থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে লাস্টের এনার্জি টপিকটা থেকে। তো এনার্জি টপিকটা একটু দেখাই দিই। আচ্ছা, এখানে তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা জানার জন্য আগে জানা লাগবে কাজ। সো আমরা কাজ শিখবো, তাহলে ক্ষমতা এমনি বের করতে পারবো। আমরা ওই যে ক্লাসিক্যাল ফিজিক্সে যেরকম পড়ছিলাম ওরকমই কাজ শিখলে ক্ষমতা এমনি বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কাজ W ইকুয়ালস টু হচ্ছে ভি কিউ। ভি হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য, আর কিউ হচ্ছে চার্জ। আচ্ছা, আমাকে একটু বলো যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, আর ইলেকট্রন কোন দিক থেকে কোন দিক থেকে প্রবাহিত হয়, এটা একটু বলো আমাকে। ভাই ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না? হ্যাঁ, এখন এই কোনটা কোন দিকে বলো? ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ। ইলেকট্রন হচ্ছে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়াল। ঠিক বলছো, এটা একটু জানা লাগবে। ঠিক আছে, যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রবাহিত হয়, কিন্তু তড়িৎ যেটাকে আমরা চিন্তা করি একটা পজিটিভ চার্জ হিসেবে, সেটা হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। বুঝছো, সেটা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে প্রবাহিত হয়। যার বেশি আছে সেই তো যে কম আছে তাকে দিবে, তাই না? তাহলে তড়িৎ পরিবহন হবে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। তাহলে আমরা জানি যে ক্ষমতা P ইকুয়ালস টু W/T। একক সময়ে যতটুকু কাজ হয় সেটাই ক্ষমতা। তাহলে আমরা লিখতে পারি VQ/T। এটা লিখলে এই যে Q/T কে আমরা একটু কি শিখে আসছি, Q/T কি? VI, অর্থাৎ P ইকুয়ালস টু VI। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এখন ক্ষমতার একক কি বলতো? ক্ষমতার একক ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, তাহলে তোমাকে যদি তোমার ধরো তুমি বাসায় একটা বাল্ব কিনছো, সেই বাল্বটায় লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। এটার অর্থ কি? এটার অর্থ কি বলো? এটার অর্থ হচ্ছে তুমি যদি এই বাসার বাল্বটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দাও, তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষমতায় চলবে, ম্যাক্সিমাম ক্ষমতায় চলবে। এবং তখন তার ক্ষমতাটা কতটুকু হবে? তখন তার ক্ষমতাটা হবে 1 সেকেন্ডে সে এক জুল শক্তি রূপান্তর করতে পারবে। অর্থাৎ 1 জুল বিদ্যুৎ শক্তিকে সে আলোক শক্তিতে রূপান্তর করতে পারবে, বাল্বের যেটা কাজ আর কি। বুঝছো? তাইলে 220 ভোল্ট 60 ওয়াট, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তুমি যদি 220 ভোল্টে কানেক্ট দাও, এর থেকে কমে দিলে কিন্তু এত উজ্জ্বলতা জ্বলবে না, কম উজ্জ্বলতা জ্বলবে। তাইলে সে ম্যাক্সিমাম উজ্জ্বলতায় জ্বলবে। আর তখন তার উজ্জ্বলতাটা কি হবে? 1 সেকেন্ডে 1 সেকেন্ড না, এটা তো 60। তাইলে সে কি করবে? 1 সেকেন্ডে 60 জুল শক্তি রূপান্তর করতে পারবে। ঠিক আছে, 1 সেকেন্ডে সে 60 জুল শক্তি রূপান্তর করতে পারবে। ঘটনা ক্লিয়ার? বলো, ঘটনা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমাকে বলো কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? ইউনিট। কিসের একক? ক্ষমতা না, ক্ষমতার একক। শক্তির একক। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক। এটা কি ক্ষমতার একক নাকি? এটা শক্তির একক, কাজের একক। ঠিক আছে, কাজ বা শক্তির একক। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 3.6 into 3.6 into 10 to the power 6 জুল। জুল কি ক্ষমতার একক? বলো।
জুল কি ক্ষমতা একক না কাজ বা শক্তির একক? কাজ বা শক্তি। শক্তির। তাহলে এখানে তো কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এগুলো একটু জানবা। আর ওইখানে কতগুলা সূত্র আছে, ধরো এই যে ওহমের সূত্র ইউজ করে লেখা যায়, যে ওই যে আমরা ওইখানে পড়ছি না, এটা একটু কপি করে নিয়ে আসি তাহলে বুঝতে পারবে। P equals to VI, আমরা এখানে পড়ছিলাম কি P equals to VI। এখন এটাকে ওহমের সূত্র দিয়ে রিপ্লেস করে আবার V কে কি লেখা যায় IR, তাহলে P equals to লেখা যায় I স্কয়ার R, ঠিক আছে? আচ্ছা, তারপর আবার P equals to V কে রিপ্লেস করে লেখা যায় কি, লেখা যায় V স্কয়ার বাই R। সো এইগুলা সব ক্ষমতার একক। এগুলা যে কোনো একটা দিয়ে তোমার যে কোনো একটা বের করা লাগতে পারে, এটা দিয়ে ম্যাথ আসতে পারে। ধরো একটা ম্যাথ দিলাম যে ধরো 120 ওয়াট বাল্বের নিজস্ব রোধ কত। প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের একটা রোধ থাকে, বুঝছো? প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের একটা রোধ থাকে। ধরো 120 ওয়াট একটা বাল্ব আছে, এটা নিজস্ব রোধ কত বলো, বের করো। দুশো 20 ভোল্টে কানেক্ট দিবা আর কি। কানেক্ট আমাদের বাসাবাড়ির লাইন 220 ভোল্ট, তো 220 ভোল্টে কানেক্ট। হ্যাঁ, সো এটার আমরা রোধ কেমনে বের করব? রোধ R ইকুয়ালস টু V স্কয়ার বাই P, এই যে এই সূত্র, এই সূত্র। সো V হচ্ছে 220 স্কয়ার আর P হচ্ছে 120। সো এখানে যেটা অ্যানসার আসবে এটাই অ্যানসার। পারবা এগুলা বলো, এগুলা পারবা? পারবা। আর ওই যে ঐকিক নিয়মের ম্যাথ তোমাদের করাইতে চাচ্ছি না, ওই যে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করে, এগুলো কি তোমরা হবা সায়েন্টিস্ট, তোমাদের কাছে কি বিদ্যুৎ বিল হিসাব করা? এগুলো করবে যারা কারেন্টের লাইনম্যান হবে, বুঝছো? সো এই ম্যাথ করানো তোমাদের জন্য অপমানজনক, এই জন্য তোমাদের ওই ম্যাথ আর করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমাদের মোটামুটি আর কিছু জানা লাগবে না। আমি একটা চেক দিই কিছু জানা লাগবে না। আচ্ছা, এমিটারের কাজ কি বলতো? এমিটারের কাজ কি বলো? তড়িৎ প্রবাহ মাপ মানে পরিমাণ না, পরিমাণ না। এমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব যাচাই করা, তড়িৎ প্রবাহ আছে কিনা এটা বোঝা, ঠিক আছে? অস্তিত্ব যাচাই করা এমিটারের কাজ। ভোল্ট মিটারের কাজ কি বলতো? বিভব পার্থক্য নির্ণয় করা। ভোল্ট মিটারের কাজ হচ্ছে বিভব পার্থক্য নির্ণয় করা, এটা ঠিক বলছো। বিভব পার্থক্য কত এটা বের করা, ঠিক আছে? আর কি জানা আছে? গ্যালভানোমিটারের কাজ কি? তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা। হ্যাঁ, তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ, ঠিক আছে? গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করে। গ্যালভানোমিটার তাহলে ওই যে কোন একটা ইসের ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করে কে বলতো? ইলেকট্রোমোটিভ ফোর্স কে নির্ণয় করে? পটেনশিওমিটার, বুঝছো? পটেনশিওমিটার। আচ্ছা, আর একটা বলো হচ্ছে তোমরা রোধ কে নির্ণয় করে কোন সার্কিটের রোধ? রোধ নির্ণয় করে হচ্ছে মিটার ব্রিজ বা পোস্ট অফিস বক্স। এটা একটু জানবা, এটা কমন সেন্স আছে। আচ্ছা, এছাড়া আর কিছু জানা লাগবে না, এটুকু জানলেই হবে তোমাদের। এই চ্যাপ্টার দিয়ে এইটুকু জানলেই হবে। এখন যা যা পড়াইছি এর মধ্যে থেকে আমি ম্যাথ তো পেঁচাবোই, আমার ইচ্ছা মতো পেঁচাবো। তো ম্যাথ তোমাদের পারা লাগবে একটু আর কি, কষ্ট করে, ঠিক আছে? ম্যাথ একটু প্র্যাকটিস করবা, বইটা একটু রিডিং করবা, তাইলেই পারবা। স্পেশালি বইয়ের উদাহরণের ম্যাথগুলো যাতে তোমার সব মাথার মধ্যে থাকে, যাতে উদাহরণ হুবহু কমন আসলে এনডিসি অ্যাডমিশনে প্রচুর উদাহরণ হুবহু কমন আসে, বা অনুশীলনী থেকে। বইয়ের মধ্যে অনুশীলনী তো তোমরা জীবনে কোনোদিন মনে হয় দেখো নাই খুলে। বইয়ের মধ্যে অনুশীলনী গুলো করা লাগবে। ফিজিক্স বইয়ে অনুশীলনী থাকে, এর মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে, এগুলো সলভ করা লাগবে। এগুলো হুবহু চলে আসলে যাতে তুমি তাড়াতাড়ি পারো, এই জন্য, ঠিক আছে? এগুলো আসে নাকি ভাইয়া? হ্যাঁ, আসে। এগুলো একটু সব দেখবা। বইয়ের মধ্যে এনডিসি টিচারদের টাইম নেই, বুঝছো? তেমন
এরা প্রচুর টিউশন করে সারাদিন। তো এরা চায় যে কেমনে অল্পের মধ্যে কোশ্চেন বানানো যায়, কি করে বইয়ের অনুশীলনী থেকে তুলে দেয়। ওকে, তাহলে এইটুকু পড়লেই হবে, এছাড়া আর কিছু পড়া লাগবে না। সবাই লিভ নিতে পারো, আমি হসপিটালে যাই, ক্লাস লেট হয়ে যাচ্ছে।